নমস্কার, আমি শুভাশিস ব্যানার্জি। আমার সঙ্গে দেখছেন এই মুহূর্তে আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা যে বিষয়টি আলোকপাত করব সেটি হলো জমি রেজিস্ট্রেশন করার জন্য কি কি কাগজপত্র লাগবে বা কি কি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে যেগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। প্রথমত বলি, জমি রেজিস্ট্রেশন করার জন্য ক্রেতা এবং বিক্রেতা উভয়ের বেশ কিছু গুরুত্বপূর্ণ নথিপত্র প্রয়োজন হয়। সাধারণত যে কাগজগুলো সবচেয়ে বেশি জরুরি তা নিয়ে আলোচনা করছি আমরা। জাতীয় পরিচয়পত্র, ক্রেতা এবং বিক্রেতা উভয় পক্ষেরই জাতীয় পরিচয়পত্রের অর্থাৎ আধার কার্ড, ভোটার কার্ড ফটোকপি বাধ্যতামূলক। আপনার আধার কার্ড এবং ভোটার কার্ডের ফটোকপি বলতে জেরক্স যেগুলো রয়েছে, জেরক্স দিয়েও কিন্তু চলবে, কিন্তু এটা থাকা বাধ্যতামূলক। তবে প্যান কার্ডও দরকার হবে 10 লক্ষের অধিক টাকার ক্ষেত্রে। কেন দরকার হবে? যখনই আপনি কোনো জমি কিনছেন এবং তার মূল্যমান 10 লক্ষ টাকা পার করে গেছে, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই প্যান কার্ড দেখাতে হবে। আর যদি প্যান কার্ড না থাকে তাহলে আয়কর যে ডিপার্টমেন্টের নির্দেশ রয়েছে সেই অনুযায়ী ফর্ম 16 আপনাকে কিন্তু ফিল আপ করতে হবে। পাসপোর্ট সাইজের ছবি উভয় পক্ষের কয়েক কপি সদ্য অর্থাৎ একবারে রিসেন্ট তোলা রঙিন পাসপোর্ট সাইজের ছবি প্রয়োজন হয়। মূল দলিল ও ভায়া দলিল। ভায়া দলিল মানে জানেন আপনারা, সেটা আমরা পিঠ দলিল বলি বা যেটাকে ইংরেজিতে আমরা চেন ডিড বলে থাকি। জমির মালিকানা প্রমাণের জন্য বিক্রেতার মূল দলিল এবং ওই জমি যদি আগে একাধিকবার বিক্রি হয়ে থাকে তবে তার ধারাবাহিক সব দলিলকে ভায়া দলিল বলে এবং সেগুলো লাগে। আপনারা বলবেন যে আমি তো জমি রেজিস্ট্রি করতে যাচ্ছি, তাহলে কেন ভায়া দলিল বা পিঠ দলিলটি লাগবে? তার কারণ হলো আপনার বর্তমান দলিলে যে অংশগুলো লেখা হবে সেখানে কিন্তু পূর্বের দলিলের সঙ্গে সামঞ্জস্য রেখে লিখতে হবে। এবার আপনার কথা হবে, যার বিক্রেতা রয়েছে, এই যিনি বিক্রি করছেন তার কাছেই তো তার দলিলটা দিয়েই তো আমি সব করে নিতে পারি। অবশ্যই করে নিতে পারেন, কিন্তু আপনি যদি পূর্বের দলিলগুলোরও কিছু কিছু ইনফরমেশন আপনার মূল দলিলে দিয়ে থাকেন, যেমন খতিয়ান নাম্বার, কোন কোন খতিয়ান থেকে একবারে আদি এই জমিটা এলো, বা চৌহদ্দিটা, এইগুলো যদি ভালোভাবে দিয়ে রাখেন তাহলে কিন্তু ভালো হবে। সেই জন্যে পিঠ দলিলটাও কিন্তু সংগ্রহ করার চেষ্টা করবেন। যদি সেটা একটি বা দুটি যাই হোক না কেন, পিঠ দলিল বা চেনডিট এটা কিন্তু সংগ্রহ করে রাখবেন। খতিয়ান বা পর্চা, সিএস, আরএস বা এলআর, যে খতিয়ান প্রযোজ্য তার মূল কপি বা সার্টিফাইড কপি অর্থাৎ জেরক্স করা কপিও চলবে। এই কপিগুলো কিন্তু রাখবেন। এই কপিগুলো কেন রাখার কথা বলছি, কারণ দলিলে যখনই আপনি লিখবেন তখনই এই আরএস দাগ এত থেকে এসেছে, এলআর দাগ এত থেকে এসেছে, এইগুলো আপনি লিখবেন। বা যে খতিয়ান থেকে এসেছে, ধরুন এই জমিটি সিএস খতিয়ানে, সেখানে 12, 15, 14, 60 নম্বর খতিয়ান থেকে এসেছে, সেটা আপনি লিখলেন। এই মূল দলিল মানে মূল জায়গা থেকে এসেছে, দিয়ে আপনার যে বর্তমান যে মালিক বিক্রি করছে তার খতিয়ান নাম্বারটা সেখানে দিলেন। এইটা হলো সামঞ্জস্য থাকছে আপনার দলিলটা। এবার নামজারি বা মিউটেশন খতিয়ান, বিক্রেতা নিজের নামে জমি খারিজ বা নামজারি করেছেন কি না তার প্রমাণপত্র বা মিউটেশন খতিয়ান, এইগুলো যদি দেন তাহলে কিন্তু যিনি রেজিস্ট্রেশন অফিসার রয়েছেন ওনারও বুঝতে সুবিধা হয় যে জমিটা নামজারি বা নাম খারিজ হয়েছে কিনা। কারণ আপনারা জানেন একটা ডিপার্টমেন্টের সঙ্গে আর একটা ডিপার্টমেন্টের সামঞ্জস্য নেই, বিশেষ করে পশ্চিমবঙ্গ তথা আমাদের এই যে বঙ্গভূমি সেখানে কিন্তু নেই এই জায়গাটায়, তো এখানে সুবিধা হয়। খাজনা বা দাখিলা, সংশ্লিষ্ট জমির হালনাগাদ ভূমি উন্নয়ন কর খাজনা পরিষদের দাখিলা বা রসিদ। এবার আপনারা বলবেন খাজনা দাখিলের যে রসিদ বলছেন আপনি, সেই রসিদটা আমি কি করে দেব? কারণ কৃষি জমির ক্ষেত্রে তো এখন বর্তমান সময়ে খাজনা দিতে হয় না, তো আমাদের জমিটা তো কৃষি জমি বা জমির শ্রেণীটা তো কৃষি, তাহলে আমি খাজনাটা কিভাবে দেব? এটা আপনারা বলতে পারেন। তো সেক্ষেত্রে
একটাই উপায়, এই খাজনা দেওয়ার জন্য আপনারা অকৃষি হিসাবে খাজনা দিতে পারেন, কিংবা আপনার পূর্বের মালিক কতটা খাজনা দিয়েছে সেই অনুযায়ী কিন্তু আপনি একবার অনলাইনে বাংলার ভূমি ওয়েবসাইটে চেক করে দেখে নিতে পারেন। ওয়ারিশন সনদ, যদি আপনি ওয়ারিশন সূত্রে এটা জমিটা রেজিস্ট্রি করেন তাহলে ওয়ারিশনের ক্ষেত্রে লাগবে আপনার, আর যদি না করেন তাহলে সেক্ষেত্রে আপনার ওয়ারিশন সনদ প্রয়োজন হবে না। আর যদি এরকম হয় সেই সম্পত্তিটা দেখা গেল সব ওয়ারিশের, উনি শুধু একটি অংশ বিক্রি করতে চাইছেন কিন্তু ওনার নামে হয়নি, অর্থাৎ ওনার পার্টিশন হয়নি বা বন্টন হয়নি, সেক্ষেত্রে কিন্তু ওয়ারিশন সনদটা অবশ্যই দেখে নেবেন। বা যদি পার্টিশন হয়েও থাকে তবুও ওয়ারিশন যদি বিষয়টা হয় তাও আপনি কিন্তু সেটা দেখে নিতে পারেন। জমিটি যদি উত্তরাধিকারী সূত্রে প্রাপ্ত হয় তবে স্থানীয় চেয়ারম্যান বা কাউন্সিলর বা পঞ্চায়েত হোক, সেখান থেকে কিন্তু আপনি ইস্যু করা ওয়ারিশ সনদ লাগবে সেক্ষেত্রে। পাওয়ার অফ অ্যাটর্নি, এটা প্রযোজ্য ক্ষেত্রে, সবসময় দরকার হয় না। মালিকের বদলে যদি অন্য কেউ জমি রেজিস্ট্রি করতে আসছে এবং তিনি যদি বৈধ আমোক্তারনামা বা পাওয়ার অফ অ্যাটর্নি দলিল দেখাতে পারেন তবেই কিন্তু তার জমি কিনবেন। এবং আরেকটি কথা মনে রাখবেন, জমি যখন কিনছেন তখন পাওয়ার অফ অ্যাটর্নি যাকে দেওয়া হয়েছে এবং যিনি মালিক দুজনাই যেন উভয়েই জীবিত থাকেন সেই অবস্থায়। আর যদি সেই দিনে তাদের মধ্যে একজন মারা যায় তাহলে পাওয়ার অফ অ্যাটর্নিটাই অবৈধ হয়ে থাকে। এগুলো কিন্তু খেয়াল রাখবেন, তারপরেই কিন্তু জমি কিনতে যাবেন। এছাড়াও অনেক বিষয় রয়েছে, এখানে আমি শুধু প্রধান প্রধান বিষয়গুলো উল্লেখ করলাম, তাছাড়া অন্য বিষয় উল্লেখ করিনি। আপনারা কিন্তু এই বিষয়গুলো দেখবেন। আর আরেকটা কথা বলে রাখি যে এই যে কটা বিষয়ের কথা উল্লেখ করলাম এছাড়া যেগুলো লাগবে আপনার, সেইখানে লাগবে ফিঙ্গারপ্রিন্টের কাগজ একটা লাগবে, সেটা আপনারা সেই রেজিস্ট্রেশন অফিসের ওখানেই পেয়ে যাবেন। সেক্ষেত্রে যিনি বিশেষ করে জমিটি দিচ্ছেন তারও 10 আঙুলের ছাপ লাগবে, আর সঙ্গে আপনারও লাগবে সেক্ষেত্রে মানে ছাপটা, যিনি কিনবেন তারও 10 আঙুলের ছাপ আর যিনি নিচ্ছেন তারও 10 আঙুলের ছাপ। আর দলিলে কিন্তু অবশ্যই চৌহদ্দির কথা উল্লেখ করবেন। চৌহদ্দি মানে আপনার উত্তর দিকে কে রয়েছে, দক্ষিণ দিকে কে রয়েছে, পূর্ব দিকে কে রয়েছে, পশ্চিম দিকে কে রয়েছে, এবং বাহুগুলোও সেটা করবেন। বাহুগুলো কত পরিমাণ রয়েছে, কত ফুট রয়েছে সেগুলো কিন্তু আপনাকে উল্লেখ করতে হবে। এছাড়া আর একটা জিনিস যেটা করতে হবে, স্কেচ ম্যাপ, সেই ম্যাপটা কিন্তু আপনাকে দিয়ে দিতে হবে এই দলিলের সাথেই। আগেকার কিন্তু যে দলিলগুলো দেখবেন স্কেচ ম্যাপ নেই, যে আপনার জমিটা কোথায় রয়েছে বা আপনার জমিটা কিভাবে চিহ্নিত করবে, একটা বিশেষ রঙে চিহ্নিত করা হবে, সেই সব জিনিস কিন্তু আগেকার দলিলে নেই। বর্তমান দলিলগুলোতে এগুলো রয়েছে, এগুলোও কিন্তু আপনাকে খেয়াল করতে হবে। আর ভালো করে কিন্তু স্ট্যাম্প ডিউটি এবং রেজিস্ট্রেশন ফিজ জমা দেওয়ার আগে অ্যাসেসমেন্ট স্লিপ বা কোয়ারি স্লিপটা অবশ্যই বের করে নিতে হবে। সেখানে জমির মার্কেট ভ্যালু থাকবে। যদি জমির মার্কেট ভ্যালুর থেকে দেখা যায় জমির বাস্তব মূল্য বেশি এবং সেটা আপনি দলিলে লিখে ফেলেছেন, তাহলে মনে রাখবেন মার্কেট ভ্যালু যেখানে বেশি থাকে সেখানে মার্কেট ভ্যালুর উপর রেজিস্ট্রেশন ফিজ এবং স্ট্যাম্প ডিউটি ধরা হয়, আর যেখানে বাস্তব দাম থাকে বেশি সেখানে বাস্তব দামের উপর ধরা হয়। তাই বিষয়টি কিন্তু একবার খেয়াল করবেন এবং ভালো করে দেখে নেবেন। যাই হোক, ধন্যবাদ। আজকে এটুকুই আলোচনা করলাম। আজকের ভিডিওটি এখানেই রাখছি, আবার পরবর্তী ভিডিওতে আপনার সঙ্গে দেখা হবে।